ব্রিফলি যদি আপনি বলেন যে এই যে আজকের ঘটনা, কিছুক্ষণ আগের যে ঘটনা, এই ক্ষেপণাস্ত্র হামলা বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলবে? শুভ। ভাই, ধন্যবাদ। আপনি যখন বললেন ঠিক তার আগেই আমার চোখেও আসলে হেডলাইনটি এসেছে যে 3টি জায়গাতে আসলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্বাভাবিকভাবেই বলতে গেলে যেটি বোঝায়, মার্জুক ভাইও যেটা বললেন, এবং মার্জুক ভাইয়ের সর্বশেষ বাক্য দিয়ে যদি আমি একটু টেনে আনি, যে আমাদের দেশে হয়তো মিসাইল হামলা সেইভাবে হচ্ছে না, কিন্তু আসলে বিদ্বেষের যে মিসাইল, মানে ঘৃণার যে মিসাইলের চর্চা আমাদের মধ্যে আছে, সেই চর্চায় আসলে অবশ্যই এই সাম্প্রতিক যে যুদ্ধের একটা প্রভাব সেটি আসলে থাকবে। কারণ হচ্ছে আমাদের গত প্রায় কয়েক বছর ধরেই একটা টালমাটাল অবস্থা যাচ্ছে। এই সময় মানে বিভিন্ন সময় ভারত পাকিস্তান একটা হুমকি ধামকি চলেছে, এবং সর্বশেষ আমরা মনে হয় গত 8 থেকে 10 বছর যাবত এই রাখাইনের যে সংঘর্ষটি হচ্ছে সেটার একটা সরাসরি ভুক্তভোগী হিসেবে আমরা এই এই যুগে আছি। তো এই 3টি ঘটনা যদি আমরা আসলে আগাই, আহ আমাদের এই 47-এ যে দেশ বিভাজনটা হয়েছিল সেটার মূল কাঠামোই ছিল আসলে ধর্মভিত্তিক দেশ বিভাজন। এবং এই যে ভারত পাকিস্তানের যে সাম্প্রতিক উত্তেজনা, এবং এই উত্তেজনার বারুদ এবং উত্তেজনার প্রভাব সবকিছুই গিয়ে আসলে ঠেকবে সেই ধর্মের সমীকরণের ভেতরে। এবং যখন সেই ধর্ম এবং সংস্কৃতির সমীকরণ আসলে যুদ্ধের সমীকরণের সাথে মিলে যায়, সেটি থেকে আসলে কোনোভাবেই বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ এবং মিশ্র সংস্কৃতির দেশের পক্ষে সেটি এড়িয়ে যাওয়া খুব সহজে সম্ভব হবে না। আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছিলাম জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা যেই মুক্ত সাংস্কৃতিক চর্চার জায়গাটি আশা করছিলাম, সেটি সেভাবে হয়তোবা ধরা না দিলেও একটা ধর্মীয় আবেশের ধাক্কা কিন্তু আমরা টের পাচ্ছিলাম। সেই ধর্মীয় আবেশের একটা চর্চা কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে খুব ভালোভাবে প্রভাব ফেলবে। আমি জানি না, এবং আমি এই বিষয়ে মতামত দিতে পারছি না যে এই সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপট সামনে আসলে কতদিন বা কত ভাবে, কতটা অর্থনৈতিক, কতটা ভৌগোলিক ভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু অবশ্যই বাংলাদেশের সামনে যে নির্বাচন কেন্দ্রিক যাত্রা আছে, এই যাত্রায় এই সমীকরণের একটা বড় রকমের প্রভাব আমাদের সামনে থাকবে। নিশ্চয়ই। শুভ, আরেকটি বিষয়, আপনাদের দুজনের কথা থেকেই রোহিঙ্গা ইস্যু বা রাখাইন স্টেট, সেই যে এক ধরনের উত্তেজনা বা টেনশন, সেটি নিয়ে সেই প্রসঙ্গটি এসছে। আমরা আজকে দেখলাম যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন যে কে কি বললো তাতে কিছু এসে যায় না, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি এই কথাটি বলেছেন। এবং আমরা এর আগেও দেখেছি যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা বলা হচ্ছে মানবিক করিডোরের প্রশ্নে যে ধরনের পলিটিক্যাল কনসেনসাস বা এক ধরনের আলোচনার দরজা উন্মুক্ত হবার কথা ছিল, বিএনপিও সেখানে প্রতিক্রিয়া জানিয়েছে, আপনি জানেন। তো সেই জায়গাটিতে না গিয়ে, যেখানে ঐক্যটা খুবই জরুরি এই মুহূর্তে বাংলাদেশের, সরকারের বা অন্তর্বর্তী সরকারের এই এক ধরনের একরৈখিক আচরণ অনেকের মতে, এইটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। শুভ। ভাই, আপনি খুবই দারুণ একটি প্রশ্ন করেছেন। এই একরৈখিক আচরণটা আসলে আমরা যারা জনগণ বা যারা আসলে খুব আশা নিয়ে বাংলাদেশের সামনের পথ চলার দিকে তাকিয়ে আছি, সেই জায়গাটায় আসলে কিছুটা সন্দেহের আবির্ভাব করছে। কারণ আমরা যখনই ঐক্যমত্য শব্দটা সামনে নিয়ে আসি, সেখানে সকল প্রকার রাজনৈতিক, সকল পেশাজীবী, সকল অভিজ্ঞ জনগণের মতামত থাকে। আমরা অর্থনীতির ক্ষেত্রে যেইভাবে সকলের কাছ থেকে সমন্বয় করে মতামত নিয়ে একটি কমিশন করে এগিয়ে যাচ্ছি, অন্যান্য ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি, সামরিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা আসলে ততটা ওপেন হতে পারছি কিনা বা ওপেন হওয়ার দরকার আসলে আছে কিনা, সেটি হয়তোবা পাবলিক ডিসকোর্সে সেভাবে আসছে না। তো একটি সন্দেহ সাধারণ জনগণ হিসেবে থাকছে, হয়তোবা কোনো নির্দিষ্ট উৎস থেকে কোনো নির্দিষ্ট তথ্য বা কোনো নির্দিষ্ট গাইডেন্স আসছে। কারণ কোনো গাইডেন্স ছাড়া আসলে একটি দেশের নীতি, এরকম কঠোর নীতি আসলে প্রণয়ন করা সহজ নয়। কিন্তু আমি এটিও জানি যে সকল প্রকার সামরিক নীতির জনসম্মুখে হয়তো আলোচনা হয় না। কিন্তু যেইভাবে আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনি যেটা বললেন যে বিএনপি সহ অন্যান্য সমমনা সকল দল এবং এনসিপিও এক্ষেত্রে কিছুটা উৎসাহ প্রকাশ
করেছে যে যা তারাও এই আলোচনার আসলে সম্পৃক্ত নয়, এটি আসলে একটু আমাদের ভাবায় যে সকল মহৎ দর্শন নিয়ে যদি আমরা এই আলোচনার ক্ষেত্র তৈরি করতে না পারি, সেটি আসলে কি আমাদের ভারত পাকিস্তানের যেই একটা ভৌগোলিক সমস্যা আছে ওইরকম একটা সমস্যায় কি আমরা আসলে পড়তে যাচ্ছি কিনা, বা ওইরকম সমস্যা উত্তরণের ক্ষেত্রে আমাদের কি আদৌ যথেষ্ট পারদর্শিতা আছে কিনা, সেই সংশয় কিন্তু আসলে আমাদের মধ্যে এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে। ধন্যবাদ শুভ। মার্জুক, আপনার কাছে একই প্রশ্ন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গত 16 বছর, বিশেষ করে আওয়ামী সরকারের 16টি বছর তারা তাদের পররাষ্ট্র নীতি যেদিকে ঝুঁকেছিল, মানে আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে, সেখান থেকে স্পষ্টতই এক ধরনের ডাইভার্সিফিকেশনের চেষ্টা হয়েছে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর থেকে। সেটা কতটুকু ভালো কতটুকু মন্দ বা সেই কমপ্লেক্স বিশ্লেষণে আমি যাব না, কিন্তু যে প্রশ্নটি শুভকে আমি করছিলাম যে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই এই যে করিডোর নিয়ে কথা হচ্ছে এবং বেশ কড়া ভাষায় নিরাপত্তা উপদেষ্টা যেভাবে সরকারের অবস্থানকে ব্যাখ্যা করছেন, সেটি কি ঐক্যের রিফ্লেকশন কি না, বা এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন মার্জুক? বুলবুল ভাই, আমি আসলে এই নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে একটু পড়ে যাচ্ছে। আমি একটু আপনার দর্শকদের জন্য এবং সবার জন্য আমি আমার বোঝাটা একটু পরিষ্কার করে নিই। সো রাখাইন থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে, এটা প্রায় হচ্ছে কি 1 দশকের মতো হতে চললো, রাইট? এখন রাখাইনটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি জানেন যে হচ্ছে কি সেভেন সিস্টার্স এর সঙ্গে হচ্ছে কি সরাসরি হচ্ছে কি সমুদ্র বন্দরে ওই যোগাযোগটা নেই। এবং আপনি জানেন যে হচ্ছে কি এখানকার ওই মিয়ানমারের যে হচ্ছে কি অভ্যন্তরীণ যে হচ্ছে কি গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধে হচ্ছে কি অনেকগুলো পার্টি আছে এখানে। যেমন তাদের যে ট্রাইবাল বা হচ্ছে তাদের যে এথনিক ক্ল্যাশেস আছে, এখানে হচ্ছে কি চায়নার এখানে ইন্টারেস্ট আছে, এখানে হচ্ছে কি সিটুয়ে এয়ারপোর্ট, সিটুয়ে পোর্ট যেটা হচ্ছে সমুদ্র বন্দর রাখাইন স্টেটে, যেটা হচ্ছে কি ভারত সরাসরি হচ্ছে কি যেটাকে ফান্ডিং করেছে বা হচ্ছে কি তাদের হচ্ছে কি প্রযুক্তি সহায়তা রয়েছে। সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম যে হচ্ছে কি মিজোরাম, হ্যাঁ, এখানে হচ্ছে কি বা হচ্ছে কি আপনি যদি ওইখানকার জনসংখ্যার যে হচ্ছে কি ধর্মগত বিন্যাস দেখেন, সেখানে যে খ্রিস্টীয় ধর্মের যে একটা প্রভাব, এখানে হচ্ছে কি গ্লোবাল অ্যাক্টর আমেরিকান সহ অন্যান্য ইউরোপিয়ানদেরও তাদের হচ্ছে এখানে কিছু ইন্টারেস্ট আছে। সুতরাং এই অঞ্চলটা খুবই ভোলাটাইল। আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য হয়তোবা অনেক কিছু হয়তোবা এই ক্ষেত্রে গিভেন থাকে, এবং হচ্ছে গিয়ে ভারতীয় যারা হচ্ছে গিয়ে নিরাপত্তা বিশ্লেষক তারাও অনেক সময় বলে থাকেন যে বাংলাদেশকে ফেনী ব্রিজ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়া বা এরকম টাইপের হচ্ছে কি আমরা অনেক টাইপের হচ্ছে কি প্রচ্ছন্ন এবং হচ্ছে অনেক সময় পাবলিকলি আমরা থ্রেট দেখি তাদের যে হচ্ছে গিয়ে মানে ডিফেন্স অ্যানালিস্ট ইত্যাদি আছে। সুতরাং এটা অফকোর্স আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে এখানে যখন হচ্ছে গিয়ে গ্লোবাল পাওয়ার গুলোর একটা থিয়েটার হয়ে ওঠে কোনো একটা জায়গা, সেটা আসলে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু তখন কিন্তু আসলে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কি বললেন, নাকি আমাদের আভ্যন্তরীণ আলোচনা কতটা হলো বা হলেও হচ্ছে গিয়ে ওই অ্যাক্টরদের কাছে কতটা সেটা বোঝাতে পারবে কি পারবে না, আমি সেই সমীকরণটা, এটাই হচ্ছে কি আমার ভয়ের জায়গা। সুতরাং আমি যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে কি জাস্ট আমার নিজের পড়াশোনা এবং বিশ্লেষণ থেকে যে হচ্ছে গিয়ে কি পরিমাণ ভোলাটাইল বা কমপ্লেক্স এই সিচুয়েশনটা, হয়তোবা সেটার বেসিসে উনি বলেছেন, হয়তোবা তার হয়তো এখানে না, মানে আমার প্রশ্নটা খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড যে আপনি এই পলিটিক্যাল কনসেনসাস এই বিষয়ে প্রয়োজন আছে কি নেই, কি মনে করেন? অফকোর্স আছে। এটা তো আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে গিয়ে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে বলেছে, এবং বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের হচ্ছে গিয়ে জনগণের অফকোর্স সেই এক্সেসটা থাকা বা হচ্ছে গিয়ে কনসালটেশনটা থাকা, এবং এটা নিশ্চয়ই হচ্ছে গিয়ে এই সরকারের জন্য একটা বিশাল প্রশ্ন, মানে কেন হচ্ছে গিয়ে জনগণকে আস্থায় নিয়ে বা হচ্ছে গিয়ে সেই স্বচ্ছতাটা এখানে জানানো হচ্ছে না।